আমরা যে জায়গায় ছিলাম, ওকে। তো আমরা 7 ক্লাসে ছিলাম যে ভোকাবুলারি কিভাবে প্রয়োগ করে আমরা আমাদের এই ডেভেলপমেন্টটা করতে পারি। তো আমরা থার্ড হচ্ছে থিমেটিক রাইটিং। থিমেটিক রাইটিং হচ্ছে গুরুত্বপূর্ণ। থিমেটিক মানে হচ্ছে একটা থিম দেওয়া হবে আপনাকে, এই থিমের মাধ্যমে কিভাবে আপনি ডেভেলপ করবেন এই বিষয়গুলো আমরা শিখব। ওকে, ব্রেইনস্টর্মিং সেম জিনিস, থিমেটিকের মতো অনেকটাই। তারপর রয়েছে আমাদের 8 ক্লাসে রয়েছে আমাদের স্টাইল। ওকে, তো আমরা আবার আসি তাহলে আমাদের যে বিষয়টা আমরা আলাপ করছিলাম। আমাকে শোনা যাচ্ছে? আপনারা একটু রেসপন্স করবেন প্লিজ। ইয়েস স্যার। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই ক্লাসে গিয়ে আমরা দেখবো স্টাইলস। স্টাইলস মানে এটা একটু অ্যাডভান্স ক্লাস। বিভিন্ন স্টাইল গুলো নিয়ে আমরা কথা বলবো, অ্যাপ্রোচ, ট্রান্সলেশন দেখাবো বিভিন্ন নিউজ পেপার থেকে। আর্গুমেন্টস আছে, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ মেথড গুলো আমরা শিখবো, কিভাবে সেগুলোকে লেখার মধ্যে প্রয়োগ করতে হয়, হাউ টু মেক ইউর রাইটিং স্মার্ট, এই বিষয়গুলো আমরা আর্গুমেন্টস এর মধ্যে শিখবো। 9 ক্লাসে গিয়ে হচ্ছে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট, যেটা যারা এই যে বিসিএস কিংবা ব্যাংক জবে যারা ফোকাস রাইটিং নিয়ে অনেক সময় ভয় পাচ্ছেন, বা এসএ ডেভেলপমেন্ট কিংবা প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আমরা শিখবো আমাদের 9 ক্লাসের মধ্যে। 10 ক্লাসে গিয়ে আমরা আওয়ার রাইটিং শিখবো। এটা মূলত জিআরই এক্সামে আসে, বা জিমেট প্রোগ্রামে আসে, জিমেট কোর্সটাতে আসে। যারা অ্যাডভান্স এই আওয়ার রাইটিং শিখতে চান তাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে ধারাবাহিকভাবে। আর অ্যাডভান্স কারেকশন আছে এবং প্র্যাকটিস রয়েছে। আর 11 এবং 12 নম্বর ক্লাস রেখেছি শুধুমাত্র সলিউশন ক্লাস এবং অ্যানালাইসিস নিয়ে। আপনাদের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করবো আমাদের লাস্টের দুটো সেশনে। ওকে স্যার, ফোকাস রাইটিং কি একদিনে বুঝিয়ে দেওয়ার পর কি স্যার আমরা লিখতে পারবো? স্যার, আমাদের প্র্যাকটিস করার মতো একটা সময় হাতে ধরে 2-1 দিন জিনিসগুলো রাখলে একটু হয়তো বা মনে হইতো যে খুব ভালো হতো। রাইট, ফোকাস রাইটিং তো আপনি ধারাবাহিকভাবে যখন আপনি এগিয়ে যাবেন ফোকাস রাইটিং পর্যন্ত আপনাকে যেতে হবে। ফোকাস রাইটিং এর জন্য আমি 9 ক্লাসে রেখেছি, ঠিক আছে? 9 ক্লাসে রেখেছি এই জন্য যাতে আপনার বেসিকটা বুঝে ফেলেন। বেসিকটা বুঝে ফেললে দেন আপনি ফোকাস রাইটিংটা ভালোভাবে লিখতে পারবেন, ঠিক আছে? তো আমরা একদিনে ওইটার নিয়ে একটু আলোচনা করব। আর এর মধ্যে আমাদের মূল টার্গেট হচ্ছে আপনাকে লেখার জন্য প্রস্তুত করা। মানে আপনি ফ্রি হ্যান্ড লিখতে পাচ্ছেন কিনা, যে কোনো কিছু লিখতে পাচ্ছেন কিনা ইংলিশ, এটা হচ্ছে আসল বিষয়। দেন সেটা যদি আপনি এনশিওর করেন তাহলে আপনার ফোকাস রাইটিং কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? দেন আমরা 10 ক্লাসে এবার আরেকটা দেখবো, আমরা আমাদের অ্যাডভান্স কোর্স, আমাদের অ্যাডভান্স কোর্সে গিয়ে আমরা সেখানে দেখবো আমরা কিভাবে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, আমাদের কনস্ট্রাকশনাল টেকনিক্স রয়েছে, আমাদের থট রিলেটেড টেকনিক্স রয়েছে। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে টোটালি অ্যাডভান্স। যারা আমাদের বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করছেন, কলাম লিখছেন, কিংবা যারা থিসিস স্টেটমেন্ট লিখছেন, তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন যেমন ট্রান্সফর্মিং, কিভাবে আমরা আমাদের থটটাকে, চিন্তাটাকে ট্রান্সফর্ম করতে পারি, প্যারাগ্রাফ, এই যে মাল্টিপ্লাইং, ব্যাংক ফিলিং, রিওয়ার্ডিং যা আছে এগুলো সবগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স। আপনারা প্রথম যে কোর্সটা আপনারা করবেন, এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আপনারা সেখানে একটা অনেকগুলো এক্সাম নেওয়া হবে, সেই এক্সামে যদি আপনারা ভালো রেজাল্ট করেন তাহলে আমরা অ্যাডভান্স কোর্সটা তাদেরকে আমরা অফার করব। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের ক্লাস সম্পর্কে, বিভিন্ন আমাদের যে ক্লাসে কি হবে না হবে তার সম্পর্কে একটা আমরা পরিচয় দিলাম। আমরা এখন পরবর্তীতে চলে যাব প্র্যাকটিস সেশনে। আজকের যে মূল বিষয়টা, আমাদের এখন প্র্যাকটিস সেশন আমরা শুরু করব। এবং প্র্যাকটিস সেশনে আমরা প্রথমে একেবারে বেসিক থেকে শুরু করব, কারণ আমাদের এখানে অনেকেই পার্টিসিপেন্ট আছেন যারা একেবারে নতুন অবস্থায় আছেন। কেউ হয়তো অ্যাডভান্স লেভেলে আছেন, কেউ ইন্টারমিড লেভেলে আছেন, কেউ একেবারে প্রাইমারি লেভেলে। তাই আমি সবার কথা বিবেচনা করে আমরা একেবারে বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, এই বিষয়ে কি আপনাদের আর কোনো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা,
তো থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাই আমাদের আলোচনায়। যে প্রথমে দেখতে পাচ্ছেন আই ডু মানে হচ্ছে কি আমি করি, খুবই সিম্পল ব্যাপার। একটু খেয়াল করেন, আমি ডু ভার্বটাকে আমি ব্র্যাকেটে রেখেছি। ওকে, তো এই ব্র্যাকেটে রাখার পেছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যতে যতগুলো ভার্ব বসবে সমস্ত ভার্বগুলো আমরা ব্র্যাকেটে রাখবো। ব্র্যাকেটে মানে আমার মেইন ভার্বটা বসবে, এখানে সবসময় মেইন ভার্বটা বসবে। ওকে, দেন এটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে আই ডোন্ট ডু আসছে, আমি করি না। তো আমরা দেখবো এখন যে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন ধরেন আমরা এখানে অনেকগুলো প্রোনাউন আমরা দিয়েছি, প্রোনাউন মানে আমরা সাবজেক্ট হিসেবে আমরা যা আনবো এগুলোকে আমরা প্রোনাউন বলি। তো সাবজেক্ট প্রোনাউন 8টা হয়, 8 কাইন্ডস হয়, ঠিক আছে। যেমন আই উই, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। একইভাবে ইউ আছে, হি শি আছে, দে আছে। আমরা একটা নাম ইউজ করতে পারি, নামটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সামথিং বা সামবডি হতে পারে। দেখেন এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে বসাচ্ছি, বসানোর পরে আমরা এই ভার্ব দিব। ভার্ব দেওয়ার পর কি হয়, যেমন আই ডু মিন্স আমি করি, বা উই ডু অর্থ আমরা করি। তো তুমি করো, তোমরা করো, সেই করে। এবং আমরা যে স্ত্রীলিঙ্গের এর ক্ষেত্রে বলবো শি ডাজ। ওকে, শি ডাজ মানে সে করে, আর হি ডাজ মানে সে করে, এটা ছেলেদের ক্ষেত্রে হবে। এবং দে ডু মানে তারা করে, মিতা ডাজ, মাই ব্রাদার্স ডু। আচ্ছা, এই গেল। তাহলে আমরা এই প্যাটার্নটাকে ফলো করে আমরা খুব সুন্দর একটা ট্রান্সলেশন নিচে দেখিয়েছি যে কিভাবে সেটাকে আমরা অনুবাদ করতে পারি। যেমন ধরেন আমরা দিয়েছি যে আমি প্রতিদিন আমার বাবার সাথে মাঠে 1 ঘন্টা কাজ করি। তাহলে আমাদেরকে দেখতে হবে, যখনই আপনি কোনো বাক্য দেখবেন বাংলাতে, তখনই আপনি চলে যাবেন একদম শেষে। এই যে শেষে আছে কি, আর আমরা কাজ করি, কাজ করার হচ্ছে আমার মূল ভার্ব। ব্র্যাকেটে যে ভার্বটা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে, এটা সবসময় মূল ভার্বটা একটা শেষের দিকে থাকে। তাহলে কাজ করা ইংরেজি কি, কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, তো আমি যদি প্রশ্ন করি যে কে কাজ করে, মানে আমরা কে কাজ করে, তাহলে আমি উত্তর সাবজেক্টের জায়গায় আমি এটা পাচ্ছি। তাহলে কে কাজ করে, আমি কাজ করি। আচ্ছা, একদম বেসিক। যেমন ধরেন আমরা এটাকে যদি অনুবাদ করি তাহলে আমরা যেটা পাই যে আমি প্রতিদিন কাজ করি। তাহলে প্রতিদিন ইংরেজি হচ্ছে কি, এভরি ডে। এভরি ডে এটাকে আমরা শুরুতে রাখতে পারি। আচ্ছা, তারপর কার সাথে কাজ করি, আমার বাবার সাথে আমি কাজ করি। তাহলে উইথ মাই ফাদার, আমার বাবার সাথে আমি কাজ করি। দেন কত ঘন্টা, 1 ঘন্টা, 1 আওয়ার। তাহলে আমাদের বিষয়টা কি হলো, যে আমাদের তাহলে কি হলো, উইথ মাই ফাদার ইন দ্য ফিল্ড হয়ে গেল। তাহলে এভাবে আমরা কিন্তু সহজে অনুবাদ করতে পারি বাংলা ছোট ছোট বাক্যগুলোকে। এখন আমরা যারা ফোকাস রাইটিং শিখতে চাই তাদেরকে অবশ্যই উচিত হবে যে আপনি প্রথমে যে কোনো ছোট ছোট বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছেন কিনা। যদি সেটা পারেন, গ্রামাটিক্যালি যদি সেটা কারেক্ট হয়, তবে আপনি ধীরে ধীরে ফোকাস রাইটিং এর দিকে চলে যাবেন। ফোকাস রাইটিং মানে হচ্ছে আমরা অনেক সময় বড় বড় বাক্যগুলোকে আমাদের অনুবাদ করতে হয়, সেটাকে মূলত অ্যাকচুয়ালি ফোকাস রাইটিং বলছে। আচ্ছা, তো আমরা এই ধরনের অনুবাদ করার টেকনিকগুলো একটু পরে আবার ডিটেলসে শিখবো। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাচ্ছি এখন। বেসিক প্যাটার্ন, আমাদের একটা বেসিক প্যাটার্ন আছে, এই বেসিক প্যাটার্নটা একটু খেয়াল করুন। বেসিক প্যাটার্নের মধ্যে আমি আবার দেখিয়েছি যে আমাদের সাবজেক্ট যে জায়গায় যে আমাদের প্রোনাউন রয়েছে, 8টা প্রোনাউন রয়েছে, এই 8টা প্রোনাউন রয়েছে, এগুলোকে আমরা বসাচ্ছি এবং আপনি প্র্যাকটিস করবেন রিড, কাম, গো, গিভ, মেক, প্লে দিয়ে। যেমন ধরেন আমি যদি বলি আই রিড এ নোবেল, যার অর্থ কি হবে, আমি একটি নোবেল পড়ি। আচ্ছা, তারপর একইভাবে আমরা বলতে পারি যে আই কাম টু কোয়েস্ট স্কুল, অথবা উই কাম টু কোয়েস্ট স্কুল। ইউ গো টু মার্কেট, অথবা আই গো টু মার্কেট, হি গোজ টু মার্কেট। আচ্ছা, একটি বিষয় খেয়াল রাখবেন, যখনই আমরা হি বলছি তখন সাথে সাথে আমাদের ভার্বের সাথে কি দিতে হচ্ছে, ভার্বের সাথে ইএস অথবা এস দিতে হচ্ছে। তাহলে সাবজেক্ট যখন কি হয়, হি হয় অথবা শি হচ্ছে, তখন আমাদের ভার্বের সাথে এস বা ইএস যোগ হচ্ছে। আচ্ছা, কখন এস হবে, কখন ইয়েস হবে, এই বিষয়টা খুব ক্লিয়ার। হয়তো অনেকে জানেন বা অনেকের কাছে ক্লিয়ার না। তো যাদের কাছে ক্লিয়ার না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে মনে রাখবেন, যদি ভার্বের শেষে জিরো থাকে মানে ও থাকে, এবং এস থাকে, ডবল এস থাকে, এস এইচ থাকে, সিএচ এর উচ্চারণ যদি চয়ের মতো করে হয়, কিংবা এক্স থাকে বা জেড থাকে, তাহলে আমরা সবসময় ইয়ার যোগ করে সিঙ্গুলার করব। যেমন ধরেন আমরা ডুর কথা বলতে পারি। ডুটাকে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখন ডুর সাথে কি হবে, ইএস হয়ে যাবে। কেন ইএস হচ্ছে, কারণ আমার ডু জিরো অর্থাৎ ও দিয়ে আছে, শেষে ও আছে। আচ্ছা, একইভাবে আমরা বলতে পারি মিস। মিস, এই যে কোনো কিছু মিস করা, তাহলে ডবল এস আছে, সুতরাং হি মিসেস হয়ে যাবে, অর্থাৎ ইএস হয়ে যাবে। আচ্ছা, আমরা একইভাবে বলতে পারি যেমন খিস, যেমন শি খিসেস মি, ওকে, এখানে খিসেস হয়ে যাবে। আচ্ছা, আমরা এসএইচ এর কথা বলতে পারি, যেমন ধরেন ফ্লাশ। আচ্ছা, ফ্লাশ, এসএইচ দিয়ে কি হয়, ফ্লাশ হয়।
তো আমরা এসএস থাকলে হি ইটস ফ্লাশেস অথবা হি ফ্লাশেস বলবো, ঠিক আছে। আমরা ক্ল্যাশ বলতে পারি, সিএলএ এসএইচ, এখানে কিন্তু এসএইচ আছে, তাহলে কি হবে, সিঙ্গুলার হলে ক্ল্যাশেস হয়ে যাবে। আচ্ছা, এবার আসুন আমি রিচ যদি বলি, আর ইএ সিএইচ, এখানে সিএইচ আছে, উচ্চারণটা চয়ের মতো, তাহলে সেক্ষেত্রে আমরা রিচেস দিয়ে দেবো। আচ্ছা, আমি ক্যাচেস বলতে পারি, সিএটি সিএইচ, ক্যাচ, ক্যাচেস হয়ে যাবে। ওকে, একইভাবে আমরা যেমন মিক্স করা কোনো কিছু ইএস হয়ে যাচ্ছে, কারণ এক্স আছে শেষে, এই জন্য ইএস হয়ে যাচ্ছে, মিক্সেস হয়ে গেল। তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে, কখন আমরা ইএস যোগ করব? আচ্ছা, একটু বলতে- হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই এক একটা ক্লাস কতক্ষণ হতে পারে? আমরা 1.5 ঘন্টার ক্লাস দেবো, 1.5 ঘন্টা হয়তো একটু কম বেশি লাগতে পারে, আজকে যেহেতু ফার্স্ট ওরিয়েন্টেশন, তো আজকে অনেকে জয়েন করতে মানে সময় লেগেছে, তাই আজকে হয়তো একটু লেংদি হতে পারে। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনারা একটা প্র্যাকটিস দিলেন, আমরা প্র্যাকটিস করলাম। এখন এক একটা ব্যাচে তো ধরেন 10-15 জন থাকবে, সবার মানে খাতা কি আপনি দেখবেন? মানে এটার মানে ইয়েটা আচ্ছা, কেমন করবেন, মানে চেক আমাদের ক্লাসটা হবে সপ্তাহে 2 ডেজ, দুদিন করে হবে, তো দুদিন করে হলে মাঝখানে আপনি 2-3 দিন একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপের মধ্যে আপনাদের খাতা বা আপনাদের যে এক্সারসাইজ গুলো করবেন সেগুলো চেক করা হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যারা আজকে তো ফ্রি ওরিয়েন্টেশন, এখানে সবাই আজকে অ্যালাউ হচ্ছে, কিন্তু আমাদের নেক্সট যে ক্লাসগুলো ধারাবাহিক চলবে সেখানে কিন্তু আমরা সবাইকে অ্যালাউ অ্যাক্সেস দিতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে যারা শুধুমাত্র অ্যাডমিটেড হবে তাদের জন্য আমরা একটা সিক্রেট গ্রুপ আছে, সেখানে আপনারা সব সময় পোস্ট করে দেবেন আপনাদের যে অ্যাক্টিভিটিস, বাড়ির কাজ যা থাকবে সেগুলো লিখে আপনারা ছবি তুলে ওখানে পাঠিয়ে দেবেন, তারপরে সেটা আমরা অ্যানালাইজ করব এবং সেটা চেক করে আপনাদেরকে রেজাল্টটা দেবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচনা। তাহলে এস হচ্ছে কখন, ইয়েস হচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলুন তো, রেসপন্স ইয়েস বলুন অথবা নো বলুন। Yes, sir. Yes, clear. Yes, আচ্ছা, ইজ yes. ক্লিয়ার। আচ্ছা, আমি যখন প্লে বলছি তখন কিন্তু হি প্লেজ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা কেন? কারণ এটা আমার ওয়াই আছে শেষে, এই জন্য শুধুমাত্র এস হবে। এই যে ওয়ার্ড গুলো বললাম, ও, এস এস, এস এ, সি এইচ এবং এক্স জেড, এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে এস হয়ে যাবে, ঠিক আছে। সো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন পরবর্তী এপিসোডে চলে যাচ্ছি আমাদের, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এই যে এখন যে প্র্যাকটিসটা দেখালাম, এই প্র্যাকটিসটা কিন্তু স্পোকেনের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আপনি যখন করবেন, আই কাম টু মার্কেট, অথবা হি কামস টু মার্কেট, হি গোজ টু মার্কেট, ঠিক আছে, আই বাই আ পেন, অথবা এভাবে আপনি প্র্যাকটিস করবেন। শি প্লেস ফুটবল, ওকে, দে মেক আ মিস্টেক, ওকে, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। সাবজেক্ট লাগিয়ে এখানে ভার্ব দেবে, আর এখানে অবজেক্ট বা মডিফায়ার বা কমপ্লিমেন্ট যাই আছে সেটা দেবেন। ওকে, আমরা পরবর্তী চলে যাই। এগুলো একেবারে বেসিক, আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ওকে, আমরা পরবর্তী, যেমন ধরেন অনেকগুলো সেন্টেন্স আমরা এখন তৈরি করছি, যে সেন্টেন্স গুলো লিখছি, যেমন আই কাম টু কোয়েস্ট ল্যাঙ্গুয়েজ স্কুল, আমি কোয়েস্ট ল্যাঙ্গুয়েজ স্কুলে আসি। একটু খেয়াল রাখেন আমাদের শেষে কি আছে, আসি আছে, এবং এই আশিটা হচ্ছে যে খাম শব্দের বাংলা, বা এই আশির ইংলিশ হচ্ছে খাম। তাহলে আই কাম টু কোয়েস্ট স্কুল, অথবা উই কাম টু কোয়েস্ট স্কুল, ইউ কাম টু কোয়েস্ট স্কুল, ইউ, এবং হি কামস, শি কামস, দে কাম, ইট কামস। এভাবে আপনারা একদম যারা বেসিক পর্যায়ে আছেন, খুবই দুর্বল, তাদের জন্য একেবারে বেসিক, এটা প্র্যাকটিস করবেন প্রতিদিন। খাতায় লিখবেন, আপনি একটা ভার্ব নেবেন, একটা সাবজেক্ট নেবেন, আর আপনি একটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট নেবেন, নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। সো এই প্র্যাকটিসটা আমাদের রেগুলার করে যেতে হবে, কারণ আমি যতই ক্লাস নিই না কেন, যতই বুঝাই না কেন, আপনি যদি এক্সারসাইজ না করেন, ক্লাসে যদি আপনি হোমওয়ার্ক না করেন, তাহলে কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন না এখানে, ঠিক আছে। আমাকে অনেকে বলছে যে 12টা ক্লাসে কিভাবে সম্ভব এইভাবে রাইটিং শেখা। আসলে সম্ভব না, আবার সম্ভব। যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার পক্ষে অবশ্যই সম্ভব, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে সম্ভব না। তো যাই হোক, আমরা পরবর্তী চলে যাচ্ছি আমাদের। তাহলে দেখুন তো আমাদের কয়টা, যদি আমাদের 8টা প্রোনাউন হয়, ভার্ব যদি ধরেন একটা হয়, 8টা প্রোনাউন দিয়ে 8টা বাক্য তৈরি করা যায়, 8টা পজিটিভ বাক্য, 8টা নেগেটিভ বাক্য। তাহলে আমার হয়ে গেল টোটাল কয়টা বাক্য? আমাদের 8টা প্রোনাউন্স প্লাস একটা ভার্ব মিলে 8টা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল, এবং 8টা প্রোনাউন্স মিলে 10টা ভার্ব যদি আপনি প্র্যাকটিস করেন প্রতিদিন, তাহলে আপনার 80টা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, আপনি যদি 100টা ভার্ব নেন তাহলে আপনার 800টা বাক্য তো আপনি তৈরি করতে পারছেন। এইভাবে 800 বাক্য নেগেটিভ, 800 বাক্য 800 পজিটিভ, তাহলে টোটাল 1600 সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারছেন শুধুমাত্র 100টা ভার্ব দিয়ে। তাহলে এভাবে কিন্তু সেন্টেন্স গুলো এবং প্যাটার্নটা কিন্তু একেবারে সেম। একটা প্যাটার্ন জানলে আপনি সব ক্ষেত্রে আপনি পারবেন, সকল ভার্বস এর ক্ষেত্রে পারবেন।
ঠিক আছে, এটা ছিল একদম বেসিক। তারপর আমরা পরবর্তীতে আলোচনায় চলে যাব। এই প্যাটার্নটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, যেগুলো নিয়ে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আলোচনা করব, যে কিভাবে আমরা বেসিক কোয়েশ্চেন্স করতে পারি, কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো আমরা দিয়ে বিভিন্ন ইনফরমেশন জানতে পারি। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের ফার্স্ট যে লেকচারটা হবে নেক্সট ক্লাসে, তখন সেটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনায় কথা বলবো। ঠিক আছে, আমরা আজকে চলে যাব আজকে মূল আলোচনায়, যেটা আমাদের মূল আলোচনাটা, সরি কিছু বলবেন? ফারহা আমিন তিনি হাত তুলেছেন, কিছু বলবেন আপনি? আচ্ছা, তো আমরা না বললে আমরা এগিয়ে যাই। আচ্ছা, এই বিষয়টা একটু খেয়াল রাখুন আজকে, যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কি নরমাল সেন্টেন্স থেকে জটিল বাক্য তৈরি। যারা ফোকাস রাইটিং শিখতে চাচ্ছেন তাদের কাছে মূল জিনিস হচ্ছে এটাই, যে কিভাবে একটা ছোট বাক্য থেকে, মানে নরমাল একটা বাক্য থেকে কিভাবে আমরা একটা জটিল বাক্য তৈরি করতে পারি, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে। তো এই বিষয়টা জটিল করতে গেলে আমাদেরকে অনেকগুলো প্রসেসের ভিতর দিয়ে এগিয়ে যেতে হয়। যেমন ফার্স্ট স্টেপ, আপনি যে পদ্ধতিতে আপনি কমপ্লেক্স করবেন সেটা হচ্ছে প্রথমে মডিফিকেশন। এই যে মডিফিকেশনটা করলে আপনার জন্য জটিল হয়ে যাবে। তো মডিফিকেশনটা আমরা আমাদের ক্লাসে শেখাবো ডিটেইলসে কিভাবে মডিফাই করতে হয়, মডিফিকেশন। দেন সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেশন, এরপর কোঅর্ডিনেশন, ইউজিং অ্যাবসলিউট এবং মিক্সড ইউসেজ, অর্থাৎ এই বাকি যতগুলো আছে সবগুলোকে যখন আপনি একসাথে ইউজ করবেন তখন তাকে বলা হয় মিক্সড ইউজ। ওকে, তাহলে মডিফায়ার মানে কি? মডিফায়ারের ব্যবহার হচ্ছে মডিফিকেশন। সেন্টেন্সের মধ্যে আমরা অনেক সময় মডিফাই ইউজ করি, মডিফাই ইউজ করে কিভাবে আমরা জটিল করতে পারি এই বিষয়টা আমরা শিখবো মডিফিকেশনের মাধ্যমে। আর সাবঅর্ডিনেশন মানে কি? সাবঅর্ডিনেশন মানে হচ্ছে যে ফ্রেজ ক্লজ কে বাক্যের যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় সাবঅর্ডিনেশন। ফ্রেজ নিয়ে তো আমরা আলোচনা করব ডিটেইলসে, ক্লজ নিয়ে আলোচনা আছে, এবং বিশেষ করে সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সের অবজেক্ট এবং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সি মানে হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে আমরা অনেক সময় ইউজ করে এটাকে জটিল করতে পারি। ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখব। এবং এভাবে একই প্রকার ফ্রেজ এবং ক্লজকে একসাথে যখন আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব তাকে বলা হয় মূলত কোঅর্ডিনেশন আর ইউজিং অ্যাবসলিউট। ওকে, তো এখন এই যে নোটটা, আপনারা নোটবুকটা একটু খেয়াল রাখেন, যে ক্লজ দ্বারা অন্য কোনো হেডওয়ার্ডকে মডিফাই করা হলে তা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়। এন্ড হেডওয়ার্ড কি জিনিস সেটাও আমরা দেখব একটু পরে। সাবঅর্ডিনেট মানে হলো ক্লজকে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এবং মডিফায়ার। এখানে একটু বিষয়টা একটু লক্ষণীয় যে আমরা এস মানে কি? তাহলে সাবজেক্ট। এস মানে কি? সাবজেক্ট। তাহলে এস মানে হচ্ছে সাবজেক্ট, সামনে আমি শর্টকাট ইউজ করব, এস মানে হচ্ছে সাবজেক্ট। আমাদের এখানে একটু নয়েজ আসছে, আপনারা প্লিজ। Sir, you can mute all of us. আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। ওকে, তো আমরা আবার ফিরে আসি যে আমাদের সায়েন্স মানে কি? তাহলে সাবজেক্ট। দেখুন আমরা ডিটেলসে কথা বলছি। আর ও মানে কি? ও মানে হচ্ছে অবজেক্ট। আমি যখন ও লিখবো তখন ও মানে হচ্ছে অবজেক্ট বুঝবেন, যখন ও বলবো আমরা অবজেক্ট বুঝবেন। আচ্ছা, সি মানে কি? সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট। সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, আর এম মানে কি? এম মানে হচ্ছে মডিফায়ার। মডিফায়ার। ওকে, তাহলে যখনই অ্যাজ বলবো বুঝে নেবেন সাবজেক্ট, যখন ও বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট এবং মডিফায়ার। আচ্ছা, মডিফায়ার্স এর ব্যবহারটা খুবই বিস্তৃত, কেননা বিশেষ করে যারা বড় বড় বাক্য তৈরি করতে চান তাদের জন্য কিন্তু মডিফায়ারের ব্যবহারটা অনেক অনেক বেশি। এই বিষয়ে আমরা বেশি ফোকাস দেব। তো আশা করি বুঝতে পারছেন যে একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডকে কিভাবে মডিফাই করে, এই বিষয়গুলো আমরা একটু পরে দেখছি। যেমন ধরেন এই যে প্রথমে আসি আমাদের মডিফিকেশনের ব্যাপারগুলো। তাহলে হেডওয়ার্ড, হেডওয়ার্ড মানে হচ্ছে যাকে মডিফাই করা হয়। সাপোজ যে আপনি আমাকে আমাকে বললেন যে আমি একটা এক্সাম্পল দিব একটু পরে। এক্সাম্পল হচ্ছে এরকম, যেমন ধরেন এই যে হি ক্যান রান ফাস্ট, এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে কি? তাহলে সাবজেক্ট হচ্ছে হি, হিটা হচ্ছে সাবজেক্ট, আর ক্যান রানটা হচ্ছে এখানে আমাদের ভার্ব ফ্রেজ বা ভার্ব। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা মডিফায়ার, এবং এটাকে আমরা অনেক সময় অ্যাডভার্ব বলে থাকি। অ্যাডভার্ব এর কাজ কি? এই রানটাকে কি করে? Sir, I have মডিফাই a করে। question, sir. শিওর শিওর।
স্যার এখানে যে অক্সিলারি ভার্ব ক্যান আছে আর হচ্ছে মেইন ভার্ব রান আছে, এই দুইটাকে একসাথে আমরা কি আপনার ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বলবো রাইট নাকি? রাইট 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 এটাকে আমরা মানে অক্সিলারি প্লাস মেইন ভার্ব দুটোকে মিলিয়ে আমরা ভার্ব ফ্রেজ বলে থাকি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমরা তাহলে হি ক্যান রান ফার্স্ট, এখানে আমাদের অক্সিলারি এবং মেইন ভার্ব, তাহলে ফার্স্টের কাজ কি, ফার্স্ট দিয়ে আমরা রানটাকে মডিফাই করছি। ফার্স্ট কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, হ্যাঁ অনেক ভাবে ইউজ হতে পারে, ঠিক আছে। তো আমরা ওগুলো গ্রামারের আলোচনা, ডিটেলস আলোচনা করতে গেলে ফার্স্ট নিয়ে অনেক আলোচনা করা যায়। তো আমরা আজকে যেহেতু ডিটেলস আলোচনা করব না, কারণ আজকে হচ্ছে মূলত ফ্রি ওরিয়েন্টেশন এবং অনেক আলোচনা আছে, তাই আমরা নির্দিষ্ট একটা ওয়ার্ড নিয়ে বেশিক্ষণ সময় ব্যয় করব না। আচ্ছা দেখেন এখানে নাউনটা একটু খেয়াল রাখেন, যে নাউন হচ্ছে কি সাবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট হিসেবে ইউজ হয়। নাউনের ব্যবহারটা কিন্তু লিমিটেড, সবসময় সে হয় সাবজেক্ট নতুবা কমপ্লিমেন্ট নতুবা অবজেক্ট হিসেবে ইউজ হবে। এবং আর মডিফায়ার কি, নাউনকে যে মডিফাই করবে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে এই নাউনকে মডিফাই করা। তো সেটা কি হতে পারে, সেটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, অথবা ক্লজ হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভটা হয় একটি ওয়ার্ড হতে পারে অথবা একটা ফ্রেজ হতে পারে। ফ্রেজ মানে কি, গ্রুপ অফ ওয়ার্ডস, যখন অনেকগুলো শব্দ মিলিয়ে একটা পার্ট অফ স্পিচের কাজ করবে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আর ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে সেখানে সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটা একটা ইউনিট হিসেবে কাজ করবে, তাকে বলা হচ্ছে ক্লজ। তো এই ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যখন কোনো নাউনকে মডিফাই করে তখন নাউনটা হয়ে যায় হেডওয়ার্ড, আর আমাদের এই মডিফায়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আছে সেকেন্ড যেটা দেখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা মূলত মডিফায়ার, কারণ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। যেমন আমাদের এখানে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব এই যে ওয়ার্ড ফ্রেজ আছে, তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করে কে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে আমরা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারি। আচ্ছা অ্যাডভার্ব কে আবার কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে। ভার্ব কে মডিফাই করে কি, অ্যাডভার্ব। এই বিষয়টা আমরা অনেকে হয়তো জানি, যারা গ্রামার শিখেছেন তারা, তাদের কাছে আইডিয়াটা আছে। এবং এই বিষয়টাকে আমরা একটু অন্যভাবে লিখছি, দেখেন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সব রয়েছে মডিফায়ার। এটা হচ্ছে হেডওয়ার্ড, এই হচ্ছে সম্পূর্ণরূপে হেডওয়ার্ড, সম্পূর্ণরূপে এই হচ্ছে হেডওয়ার্ড। আচ্ছা হেডওয়ার্ড মানে কি, যাকে সবসময় মডিফাই করা হয়। এই যে এখানে নাউনটা হচ্ছে হেডওয়ার্ড, কিন্তু আবার অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার। অ্যাডজেক্টিভের কাজ কি, তাহলে এই নাউনকে মডিফাই করা। আবার যখন আমি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব তখন কিন্তু অ্যাডজেক্টিভটা হেডওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। আবার এই অ্যাডভার্বকে যখন আমি আরেকটা অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব তখন এটা হেডওয়ার্ড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি মূলত মডিফায়ার, এটাও মডিফায়ার, এটাও মডিফায়ার, কিন্তু এগুলো মাঝে মাঝে আবার হেডওয়ার্ড হয়ে যায়। সেই বিষয়টা আমরা দেখবো এখন। যে আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, হি ক্যান রান ফাস্ট, আর সেকেন্ড যে এক্সাম্পলটা সেটা হচ্ছে হি ক্যান রান ভেরি ফাস্ট। এখানে এই বিষয়টা একটু খেয়াল রাখেন, যে প্রথমে আমরা ফার্স্ট ভার্বটাকে রেখেছি কি হিসেবে, অ্যাডভার্ব হিসেবে রেখেছি, এটা রানকে মডিফাই করার জন্য। কিন্তু খেয়াল রাখেন এখানে রান থাকার পরে আবার ফার্স্টের আগে একটা ভেরি শব্দ যুক্ত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি, মূলত আগে অ্যাডভার্ব ছিল, এটা মূলত অ্যাডভার্ব ছিল, এবং এই অ্যাডভার্বটাকে আমরা ভেরি দিয়ে আবার মডিফাই করেছি। তাহলে ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব, যখন সে মডিফাই করেছে তখন সেটা হেডওয়ার্ড হয়ে গেল। আর ভেরিটা কি থাকলো, তাহলে ভেরিটা মূলত অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে অ্যাডভার্ব দিয়ে আমরা ফার্স্ট, কেমন ফার্স্ট, ভেরি ফার্স্ট, এভাবে আমরা মডিফাই হতে 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 বাক্যগুলো আসলে বড় হয়ে যায়। এই টেকনিকটাই মূলত শেখা। যেমন এখন আরেকটা এক্সাম্পল দিব, হি ইটস এ ম্যাঙ্গো, তাহলে সে একটি আম খায়। তাহলে এখানে আমাদের ইটসটা হচ্ছে ভার্ব আর ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, মানে অবজেক্টিভ, অর্থাৎ অবজেক্ট। তাহলে এখানে আমাদের এই ভার্বটাকে মডিফাই করার জন্য, আমরা এই নাউনটাকে মডিফাই করার জন্য আমরা ইয়েলো শব্দটা যোগ করেছি। কেমন ম্যাঙ্গো, ইয়েলো ম্যাঙ্গো, তার আগে একটা ডিটারমিনার আছে বা আর্টিকেল আছে, সেটা দিয়ে আমরা মডিফাই করছি। তাহলে একটা ফ্রেজ হয়ে গেল। সেই বড় যে ফ্রেজটা হয়েছে, এই ফ্রেজটা কিন্তু সম্পূর্ণভাবে একটা নাউন ফ্রেজ। এই যে ইয়েলো ম্যাঙ্গো, এটা পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আচ্ছা আমরা এখন দেখবো আরেকটু বড় করি সেটাকে, হি ইটস আ ফাইন গ্রিন ম্যাঙ্গো। এখন আমরা একটু বড় হয়ে গেল, কেমন গ্রিন, কেমন ম্যাঙ্গো, এটা আমরা একটা গ্রিন শব্দ লাগিয়ে দিলাম। স্যার গ্রিনটা আগের লাইনটা হচ্ছে আই ইয়েলো ম্যাঙ্গো যদি নাউন ফ্রেজ হয়, জাস্ট ইয়েলো ম্যাঙ্গোটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে স্যার? ইয়েলো ম্যাঙ্গোটা না, না এটা নাউন ফ্রেজে থাকবে। মনে রাখবেন হেডওয়ার্ড যে পার্ট অফ স্পিচ, অর্থাৎ হেডওয়ার্ড কি ম্যাঙ্গো না এখানে। আচ্ছা জি হেডওয়ার্ড স্যার, যেহেতু ম্যাঙ্গো ম্যাঙ্গো ইয়েস। নাউন, সুতরাং যে ফ্রেজটা তৈরি হবে সেটা সবসময় নাউন ফ্রেজ হবে। আচ্ছা আর যদি হেডওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতো তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতো। আর যখন অ্যাডভার্ব থাকবে তখন ওকে স্যার। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা ফ্রেজ এবং ক্লজের চ্যাপ্টারে আরো ডিটেইলসে কথা বলবো, তখন হয়তো আপনার প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আমরা ওকে স্যার। আসি, যেমন ধরেন গ্রিন ম্যাঙ্গোর কথা বলছি। আচ্ছা ম্যাঙ্গোর আগে আমরা গ্রিন লাগালাম, গ্রিনের আগে আবার ফাইন লাগালাম, তারপরে আমরা একটা আর্টিকেল দিলাম। তাহলে এই যে বিশাল একটা ফ্রেজ তৈরি হয়ে গেলো, এই ফ্রেজটা কিন্তু এক ধরনের নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের ভেতরে কিন্তু কি আছে,
একটা নাউন আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, এটা আবার অ্যাডভার্ব আছে, এটা আবার আর্টিকেল আছে। এই সবগুলো মিলে কিন্তু একটা এলিমেন্ট হয়ে গেল। মানে হয়তো ফর্ম অর্থাৎ পার্ট অফ স্পিচগুলো ভিন্ন 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 ভিন্ন, তবে ফাংশনালি সেটা একটা মাত্র ইউনিট হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেল? স্যার এই লাইনে যদি ফাইনটা যদি মানে ইয়া করা হয় স্যার, তাহলে ফাইনটা কি নাউন হবে স্যার? না না না, ফাইন কেন নাউন হবে এখানে? আপনার গ্রিন আছে তো, গ্রিনটাকে মডিফাই করছে ফাইন। স্যার এখন স্যার একটা ইয়ে আছে না যে স্যার ডিটারমিনারের পরে যে ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে নাউন, এরকম কি স্যার হবে স্যার? হ্যাঁ, এরকম উল্টা হচ্ছে। দিক থেকে আসতে হবে ভাইয়া। এই যে এটা এই ক্ষেত্রে একটু দেখেন, প্রথম যে বাক্যটা আছে এই ক্ষেত্রে কিন্তু নাউন, ঠিক আছে, ডিটারমিনার পরে কি আছে, নাউন আছে। ওকে, কিন্তু এখন আর নাউন থাকলো না, এখন নাউনটা সরে গেল। যত মাঝখানে যুক্ত হবে, ঢুকতেছে, ততই কিন্তু মূল ওয়ার্ডটা সরে যাচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে। মানে আমার নাউনটা Yes, কোথায়, sir. ডান দিকে সরে যাচ্ছে। তো মাঝখানে কি ঢুকে গেল, একটা অ্যাডজেক্টিভ ঢুকে গেল। আচ্ছা, আবার এখানে কি Yes, sir. হলো, এখানে আমরা এই যে ফাইন শব্দটা ঢুকে গেল, তার মানে এটা Adverb, find অ্যাডভার্ব। a adverb. Yes, sir. রাইট, এটা অ্যাডভার্ব হয়ে গেল। Okay, sir. Thank you, sir. আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরবর্তী স্টেজ চলে যাই। দেখেন এখানে কিন্তু আরো 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 সুন্দরভাবে আমরা করেছি। ফাইন না দিয়ে আমরা ভেরিও লাগাতে পারি, ভেরি গ্রিন ম্যাঙ্গো, এটা দিয়েও করা যায়। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে কিভাবে একটি বাক্য কমপ্লেক্স হয়ে ওঠে। দেখুন, প্রথম স্টেপটা হচ্ছে মডিফায়ার হিসেবে ফ্রেজকে ব্যবহার করে। যখন আমরা মডিফায়ার তো একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজও হতে পারে। তো মডিফায়ার হিসেবে যখন আমরা ফ্রেজ ব্যবহার করবো, তখন মূলত সেন্টেন্সটা বড় হয়ে যায়। এই বিষয়টা আমরা দেখবো একটু পর এক্সাম্পল দিয়ে। সেকেন্ড স্টেপটা হচ্ছে ফ্রেজের কোনো ওয়ার্ডকে মডিফাই করার জন্য আরেকটি ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়। মানে ওই একই ফ্রেজের ভিতর আরো একটা ওয়ার্ডকে মডিফাই করার জন্য আরো একটা ফ্রেজ ইউজ করবো, ভিতরে ভিতরে ঢুকে যাবে কিন্তু। আর মডিফায়ার হিসেবে ক্লজকে ব্যবহার করে এবং ওই ক্লজের কোনো ফাংশনকে আবার আরেকটি ফ্রেজ ক্লজ দিয়ে মডিফাই করে। তো এই বিষয়টা খুব ক্লিয়ার। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, একদম প্রাইমারি স্টেজ। আপনাকে এই বিষয়টাকে স্কিলে রূপান্তর করতে হবে, জানতে হবে। সবকিছু জানার পরে তখনই আমরা আসলে ফোকাস রাইটিং বা অ্যাডভান্সের দিকে যাব। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। দেখেন এই যে এক্সাম্পলের মধ্যে আমরা এক্সাম্পল লিখছি যে দা বয় ইজ মাই ব্রাদার। ওকে, তাহলে সে হচ্ছে কি আমার ভাই। এখানে আমার এই মূল সেন্টেন্সটা হচ্ছে, এটা খুব ছোট একটা সেন্টেন্স। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে মাই ব্রাদার কি, তাহলে এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওকে, গেল। তাহলে এই যে ভার্বটাকে, এই সাবজেক্টটাকে একটু বড় করেছি। দেখেন মাঝখানে সাবজেক্ট এবং এই ভার্বের মাঝখানে একটা ফ্রেজ ঢুকে গেছে, এটা হচ্ছে একটা ফ্রেজ। এবং এই ফ্রেজটা আইএনজি যুক্ত দিয়ে আছে, অর্থাৎ এটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলি অনেক সময়, কারণ ভার্বের সাথে আইএনজি হলে সবসময় কি হয়, পার্টিসিপল হয়। আর যে জেরান্ড হতে পারে, তো কখন জেরান্ড কখন পার্টিসিপল সেটা আমরা জেরান্ডের ক্লাসে, পার্টিসিপল ক্লাসে আলোচনা করব। আপাতত বুঝে নেন যে এখানে একটা ফ্রেজ ঢুকে গেছে। রেড কালার দিয়ে যেটা আমি দিয়েছি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রেজ। এই ফ্রেজ ঢোকার কারণে আমার সেন্টেন্সটা বড় হয়ে গেল। দা বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর, তাহলে অর্থ হয়ে গেল কি, যে দরজায় দাঁড়িয়ে থাকা ছেলেটি আমার ভাই। আচ্ছা, তাহলে একটা ফ্রেজ ঢুকে গেল। এবার আসেন, তাহলে বয়টাকে মডিফাই করছে আবার একটা ক্লজ দিয়ে। থার্ড কোয়েশ্চেন যে সেন্টেন্সটা দিয়েছি সেটা হচ্ছে একটা ক্লজ ঢুকে গেছে। ওকে, আমাদের 10 মিনিট পরে মনে হয় আবার টাইম লিমিট হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন। দা বয়, দেখেন হু ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, এইখানে একটা ক্লজ ঢুকে গেছে। কারণ ক্লজ কিভাবে, কারণ এই যে মার্কারটা আছে হু, এই হুটা হচ্ছে এখানে আমাদের ক্লজ মার্কার। ওকে, তারপরে আমাদের আছে ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, এটা পুরোটা একটা ক্লজ। এই ক্লজটা দিয়ে আমরা পুরোটা কাকে মডিফাই করছি, এই বয়টাকে মডিফাই করছে। তাহলে হু ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, এটা কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে। এখানে যে ফ্রেজটা কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে। আচ্ছা, এরপরে আমার ভার্বটা চলে গেল, তাহলে সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এখানে বুঝাচ্ছি যে কোনটা কাকে মডিফাই করছে, অ্যারো সাইন দিয়ে আমরা বুঝাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো বলেন। Yes, clear, sir. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী স্টেজে চলে যাচ্ছি আমাদের। স্যার এখানে ইসটা দুইবার হলো কেন স্যার? হোয়ের কোথায়? পরে ইস, আবার ডোরের পরে ইস, দুইবার হলো আচ্ছা যে? আচ্ছা, ঠিক আছে। আপনি আশা করি আপনি একটু বুঝতে হবে আমাদের এখানে কেন ইজ। দেখেন এই ক্লজ, ক্লজ মানে ভিতরে একটা সেন্টেন্স হয়ে গেছে আলাদা। এখানে ইজটা হচ্ছে এই যে হু এটা আছে, হু এর ভার্ব হিসেবে আমরা ইজ এখানে আছে। আবার এই লাস্টে যে ইজটা আছে সেই ইজটার সাবজেক্ট কি, দা বয়। তাহলে এই ইজের সাবজেক্ট হচ্ছে দা বয়, আর এই ইজের সাবজেক্ট হচ্ছে হু। মাঝখানে দুইটা সেন্টেন্স ছিল মাই, দা বয় ইজ মাই ব্রাদার, মূল সেন্টেন্সটা এটা। মাঝখানে কি করেছি আমরা, হু ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, আর একটা ক্লজ নিয়ে এসেছি। ক্লজ মানে হচ্ছে একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ভার্ব মিলে যখন একটা বাক্য হয় তখন তাকে ক্লজ বলা হয়।
বুঝতে পেরেছেন আপনি এবার? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরবর্তীতে নেক্সট স্টেজে চলে যাচ্ছি, যে ডাবল ফ্রেজ। এবার দেখেন ডাবল মডিফাইং ফ্রেজ। এমফ্রেজ মানে হচ্ছে মডিফায়ার। অনেক সময় আমরা মডিফায়ার ইউজ করি। যেমন দেখেন এই বাক্যটা একটু দেখেন, দ্য বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর, তারপরে আমরা বললাম উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এই যে উইথ হিজ ফ্রেন্ডস আরেকটা ফ্রেজ আছে, দেখেন এখানে আমার স্ট্যান্ডিং এট দ্য ডোর এই ফ্রেজটা কাকে মডিফাই করছে? বয়টাকে মডিফাই করছে। ওকে, আবার এই যে আরেকটা আছে উইথ হিজ ফ্রেন্ডস, এটা কাকে মডিফাই করছে? এটাও কিন্তু আবার এই বয়কে মডিফাই করছে। তাহলে যে বয়টা কার সাথে, যেমন ধরেন দা বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর, এটা হচ্ছে দরজায় দাঁড়িয়ে ছেলেটি, কার সাথে ছিল সে? উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর সাথে ছিল। তাহলে দুইটা আলাদা আলাদা ফ্রেজ আমরা যুক্ত করেছি, এটাকে ডাবল মডিফাইং ফ্রেজ বলা হচ্ছে। দুটো ফ্রেজে কাকে মডিফাই করছে? বয়কে মডিফাই করছে, মানে বয় সম্পর্কে একটা অবস্থা প্রকাশ করছে। এই জন্য হেডওয়ার্ডটা হচ্ছে কি? বয়। এখানে হেডওয়ার্ডটা হচ্ছে বয়। আর এই যে একটা রেড কালার যেটা বাক্য, এটা হচ্ছে একটা ফ্রেজ। আবার উইথ হিজ ফ্রেন্ডস আরেকটা সেন্টেন্স, এটাও একটা ফ্রেজ। এই ফ্রেজ গুলো আমাদের বয়টাকে মডিফাই করছে। এটা প্রেপোজিশন ফ্রেজ, কারণ এই প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ইজ মাই ব্রাদার, এরপর ভার্বটা চলে গেল। তাহলে দেখেছেন সাবজেক্ট কোথায় আর আমাদের ভার্ব কোথায়, কত দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে আমাদের বাক্যটা একটু বড় হয়ে গেছে এবং জটিল আকার ধারণ করছে ধীরে ধীরে। আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, আরেকটু বড় করছি। যেমন দা বয় স্ট্যান্ডিং এট দা ডোর, এই যে ডোরটা আছে, ডোরটাকে আমরা মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ ইউজ করলাম। কেমন ডোর? প্রশ্ন করতে পারেন আপনি, ব্রোকেন ডোর। হ্যাঁ, কলাপসিবল গেট বলতে পারেন, ঠিক আছে, স্কুইবল ডোর বলতে পারেন, ঠিক আছে। অনেক ধরনের ডোর সংজ্ঞা দিয়ে আপনি একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দিবেন। আচ্ছা, উইথ হিজ বোসম ফ্রেন্ডস, এখন কার সাথে সে দাঁড়িয়ে ছিল? তার বোসম ফ্রেন্ড, তার ফ্রেন্ড। আগের বাক্যে ছিল শুধু ফ্রেন্ডস, আর এখন নিয়ে আসলাম আমরা বোসম ফ্রেন্ড। আপনি ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, বোসম ফ্রেন্ড বলতে পারেন, অথবা উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস বলতে পারেন। বললে কি হবে? যত বেশি ঢুকাবেন ফ্রেজ গুলা, অ্যাডজেক্টিভ গুলা, মডিফায়ার্স গুলা, ততই আপনার সেন্টেন্সটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের মূল রাইটিং এর মধ্যে মূল শেখাটা হচ্ছে এই জায়গায়, যে আমরা ছোট ছোট বাক্যকে কিভাবে বড় বড় বাক্যে রূপান্তর করবো, এই বিষয়টা শেখানো। তো আমরা এখন মডিফাইংটা কে কাকে করছে আমি এখন সাইন দিয়ে দেখাচ্ছি। যেমন স্ট্যান্ডিং, এটা বয়টাকে মডিফাই করছে। আবার ডোরটা কাকে মডিফাই? ব্রোকেন দিয়ে ডোরকে মডিফাই করছে। এবং এখন দেখবো আমরা একটা এক্সাম্পল, যে স্টেপ, ওই যে 4টা স্টেপের কথা বলেছি, এখন স্টেপ গুলো ফলো করে আমরা একটা বড় বাক্য তৈরি করছি। যেমন হি গেভ মি দ্য লেটার, এটা একটা সেন্টেন্স। মাঝখানে আমি একটা ক্লজ ঢুকিয়ে দিলাম, হি হু কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে হি হু কেম হিয়ার ইয়েস্টারডে গেভ মি দ্য লেটার। দেখেন এই হি এর পরে, এবং এই ভার্বটা হচ্ছে এখানে কি? আমার এখানে ভার্বটা হচ্ছে গেভ। তাহলে গেভটা হচ্ছে আমার মূল ভার্ব, এবং এই গেভটা সরে গেল, অনেক দূরে সরে গেল। ওকে, তাহলে আমার সাবজেক্ট কি? হি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আর মাঝখানে কি ঢুকে গেছে? এই একটা ক্লজ ঢুকে গেছে, হু কেম হিয়ার ইয়েস্টারডে। আবার থার্ড স্টেপে দেখেন, হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস, মানে এখানে আমরা একটা ক্লজ দিলাম, ক্লজকে আবার উইথ হিজ ফ্রেন্ডস একটা ফ্রেজ দিয়ে দিলাম ভিতরে। তাহলে বাক্যটা অনেক বড় হয়ে গেল। দেখেন গেভ মি লেটার্স ঠিক থাকলো, এটা সরে গেল আরো ডান দিকে। আরো একটা এক্সাম্পল দেখি, স্টেপ 4 এ গিয়ে, হি হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস গেভ মি দ্য লেটার হুইচ। দেখেন লেটারটাকে মডিফাই করার জন্য আমরা এই হুইচ দিয়ে আরেকটা ক্লজ নিয়ে এসেছি, হুইচ প্রোভাইডেড মি উইথ দ্য ইনফরমেশন। আরো একটা ক্লজ আমরা যুক্ত করলাম। তাহলে আমাদের ব্যাপারটা হলো কি, একটা ক্লজের একটা ওয়ার্ডকে মডিফাই করার জন্য আরো একটা ক্লজ আমরা ঢুকাতে পারি। তাহলে এই 4 নাম্বার স্টেজের মধ্যে দেখেন তো কয়টা ক্লজ। প্রথমে হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা একটা ক্লজ। আমি যদি এখানে একটু অ্যানোটেট করি, দেখেন এটা একটু দেখেন, এই যে হু হু এটা এই ফ্রেন্ডটা, এটা একটা ক্লজ, ঠিক আছে। আরেকটা ক্লজ কোনটা? যে হু প্রোভাইডেড, এখানে আরেকটা ক্লজ শুরু হয়েছে, দুইটা ক্লজ শুরু হয়েছে। ক্লিয়ার কিনা বলেন তো? আচ্ছা, স্টেজ 5 এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখেন হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা একটা ক্লজ। হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা একটা ক্লজ। আবার উইথ, এটা ফ্রেজ দিয়ে যুক্ত করেছি, উইথ ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, আরেকটা ফ্রেজ দিয়ে আমরা মডিফাই করছি। এবং শেষে কি ভার্ব চলে গেল, এই যে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের এখানে ভার্ব কি? আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে গেভ, গেভ হচ্ছে আমার মূল ভার্ব। আচ্ছা, এরপরে গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? একটি লেটার স্যার দিয়েছিল। উইথ ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, এটা কি স্যার ফ্রি হবে স্যার? বুঝি নাই, সরি। উইথ ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, এটা কি একটা ক্লোজ হবে স্যার? না না না, এটা ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ। ক্লজ হচ্ছে হু কেম হিয়ার ফ্রেজ ইয়েস্টারডে। রাইট স্যার? হ্যাঁ, এটা একটা ফ্রেজ, ইয়েস কারণ স্যার। এখানে আপনার ভার্ব নাই তো, এখানে ভার্বও নাই, সাবজেক্টও নাই। এটা উইথ দিয়ে শুরু ইয়েস স্যার, হয়েছে, ইয়েস স্যার। উইথ মানে হচ্ছে একটা প্রেপোজিশন, তাহলে এটা একটা প্রেপোজিশন ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, গট ইট স্যার, থ্যাংক ইউ।
ওকে, এরপর হচ্ছে দ্য লেটার হুইচ প্রোভাইডেড, দেখেন আমার এখানে আরো একটা ক্লজ ঢুকিয়ে দিলাম যে হুইচ প্রোভাইডেড ইনফরমেশন, ঠিক আছে। ইনফরমেশন দেওয়ার পরে আমরা ওকে আবার দ্যাট দিয়ে আরেকটা ক্লজ দিলাম যে দ্যাট আই নিড ভেরি মাচ। তাহলে দেখেন তো আমাকে বলেন যে কেউ একজন বলেন এখানে টোটাল কয়টা ক্লজ আছে? এখানে টোটাল কয়টা ক্লজ আছে? তিনটা হবে স্যার। আচ্ছা, একটা হচ্ছে হু কেম হিয়ার ইয়েস্টারডে একটা ক্লজ, আর একটা হচ্ছে হুইচ প্রোভাইডেড মি উইথ ইনফরমেশন একটা ক্লজ, দ্যাট আই নিডেড ভেরি মাচ একটা ক্লজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনি ভালোই বলেছেন। ঠিক আছে, তাহলে বাকিরা সবাই কি বুঝেছেন? আচ্ছা, ফ্রেজ আছে কয়টা বলেন তো? একটা মাত্র ফ্রেজ, সেটা হচ্ছে কি উইথ ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ ক্লজ চ্যাপ্টারে গিয়ে আমরা শিখবো ফ্রেজ কাকে বলে, কিভাবে কত প্রকার, কিভাবে তৈরি হয়। জাস্ট আজকে শুধুমাত্র বেসিক আলোচনা, হ্যাঁ, এই বেসিক আলোচনা আপনাকে আমরা দেখাচ্ছি আর কি। তো আমরা পরের স্টেজে চলে যাই, আমাদের পরের স্টেজ। এখন এবার আসেন আমরা সাবঅর্ডিনেশন মাধ্যমে কিভাবে বাক্যটা জটিল হয়। যেমন আই নো হিম, হি ইজ এ ডক্টর, এই দুটো বাক্যকে আমরা যখন একসাথে করে ফেলবো তখন কি হয়ে গেল? আই নো দ্যাট হি ইজ এ ডক্টর, আমি জানি যে সে একজন ডাক্তার। এই দ্যাট দিয়ে আমরা নিয়ে একটা মার্কার নিয়ে এসেছি, এটাকে আমরা কনজাংশন বলে থাকি। তাহলে দুইটা সেন্টেন্সকে অ্যাড করার জন্য এটাকে মূলত মডিফিকেশন বলা হয়, সাবঅর্ডিনেশন। তাহলে সাবঅর্ডিনেট হয়ে গেল, অর্থাৎ অধীন হয়ে গেল। এখানে স্বাধীন বাক্য কোনটা দেখেন, প্রথমে দুইটা বাক্যই স্বাধীন। আই নো হিম এটাও একটা স্বাধীন বাক্য, নিজে বক্তব্য প্রকাশ করছে, আবার হি ইজ এ ডক্টর এটাও স্বাধীন। কিন্তু আমরা যখন সাবঅর্ডিনেট করে ফেললাম তখন আই নো দ্যাট হি ইজ এ ডক্টর হয়ে গেল। স্বাধীন ক্লজকে অধীন করা, এটাই হচ্ছে মূলত এটা কাজ। এই হি ইজ এ ডক্টর এই স্বাধীন বাক্যটাকে এখন আমরা অধীন করে ফেললাম। ওকে, গেল। আমরা পরবর্তী এক্সাম্পল চলে যাই, মোর এক্সাম্পল। দ্য বয় হ্যাজ ডাইড টুডে, এটা একটা সেন্টেন্স। হি কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফাদার, এটা আরেকটা সেন্টেন্স। এখন দুটো সেন্টেন্সকে যখন আমরা জয়েনিং করব তখন আমাদের এই হু একটা রিলেটিভ প্রোনাউন চলে আসছে, ঠিক আছে। তো বা ক্লজ মার্কার বলে থাকি এটাকে। তাহলে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফাদার হ্যাজ ডাইড টুডে, দেখেন আমাদের যে বাক্যটা তৈরি হলো এটাকে আমরা সাবঅর্ডিনেটেড বা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল চলে যাব। এখানে ক্লজটি বিভিন্ন মডিফিকেশন প্লাস স্যার সাবঅর্ডিনেশন। এই হুকে কানেক্টর বলা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কানেক্টরস বলা যাবে, এটা আমাদের কানেক্ট করছে, দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে। সাবঅর্ডিনেট কনজাংশন বলে আর কি এগুলোকে। ওকে, তো আমরা এখন দেখবো আরেকটা এক্সাম্পল যে ফ্রেজ কিভাবে তৈরি হয়। দেখেন, ফ্রেজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমিনার প্লাস হেডওয়ার্ড। এটাকে আমরা ফ্রেজ বলতে পারি, যে একটা ফ্রেজ গঠিত হয় মূলত একটা শব্দ দিয়ে, একটা শব্দ মানে একটা হেডওয়ার্ড যাকে আমরা মডিফাই করি। যেমন এই বয়ের আগে আমরা একটা আর্টিকেল যুক্ত করলাম বা ডিটারমিনার যুক্ত করলাম, তাহলে হয়ে গেল আ বয়। তাহলে আবয়টা এইটা হচ্ছে কি ডিটারমিনা, আর হেডওয়ার্ড বয়টা হচ্ছে হেডওয়ার্ড। যেমন আমরা এক্সাম্পল দেখি, দা বয় স্ট্যান্ডিং হিয়ার দেয়া, এটা হচ্ছে কি একটা ফ্রেজ হয়ে গেল, এখানে কোনো কিন্তু ফাইনাইট ভার্ব নাই, আবার কোনো সাবজেক্টও নাই। ওকে, তাহলে এই যে স্ট্যান্ডিং শব্দটা আছে, এটা স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং হয়ে গেছে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। মনে রাখবেন অক্সিলিয়ারি ভার্ব থাকলে তখন সেটা ফাইনাইট ভার্ব হতো, কিন্তু যেহেতু